আচ্ছা দেখো, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে তোমাদের 3.4টা দেখা দিয়েছিলাম। সো এখানে মানে আমাদের ম্যাক্সিমাম ম্যাথগুলোই করা হয়ে গেছে, কয়েকটা ম্যাথ বাকি আছে। তবে আমরা তোমাদের লাস্ট ক্লাসে যে বলছিলাম, ওইখানে আমরা যে লাস্টের যে অঙ্কটা করছিলাম মানে একের দুইটা, সেখানে আমরা একটা অভিহিত পাইছিলাম। সো আমরা কিন্তু তোমাদের বলছি যে মানে এই কনিক্সের যে বিষয়গুলো আছে, যেমন পরাবৃত্ত, অভিবৃত্ত, অধিবৃত্ত, এদের সংজ্ঞাটাও আসলে দুইভাবে দেওয়া যায় আর কি, বা শর্তটা দুইভাবে মানে ফুলফিল করা যায়। যেমন ধরো, প্রথমত আমরা দিয়ে দেখছি, বা উৎকেন্দ্রিকতা যেটা এসপি আর পিএম দূরত্ব দিয়ে দেখছি আর কি, মানে এসপি আর পিএম এর অনুপাত যেটা ছিল সো ওইটা দিয়ে দেখছি যে ওই শর্ত অনুসারে আমরা তোমার তোমার কি বলে অধিবৃত্ত, পরাবৃত্ত বা উপবৃত্ত পাইছি আর কি। ওইখানে বলছিলাম যদি এসপি আর পিএমটা সমান হয় তখন আমরা পাইছিলাম হচ্ছে তোমাদের পরাবৃত্ত, তারপর এসপিটা যদি বড় হয় পিএমটা ছোট হয় তখন অধিবৃত্ত পাইছিলাম। আবার তোমাদের কি বলে পিএমটা যদি বড় হয় এসপিটা ছোট হয় তখন উপবৃত্ত পাইছিলাম আর কি। মানে যদি এর মান বা উৎকেন্দ্রিকতার মান 1 হয় তখন আমরা পরাবৃত্ত পাই, যখন এর মানটা হচ্ছে তোমার 1 থেকে বড় হয় তখন অধিবৃত্ত পাই, যখন এর মানটা 1 থেকে ছোট হয় তখন আমরা কি উপবৃত্ত পাই আর কি। সো এই একটা শর্ত অনুসারে আমরা দেখছিলাম যে ওই সঞ্চার পথের সমীকরণটা বা ওই সঞ্চার পথটা হয় হচ্ছে তোমার এই সব জিনিসগুলো, মানে অধিবৃত্ত বা পরাবৃত্ত বা উপবৃত্ত যেটাই বলো। সো এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। আরেকটা ছিল হচ্ছে তোমাদের মানে দুইটা বিন্দু দেওয়া থাকে, ওইগুলো সব হচ্ছে তোমার একটা অক্ষ দেওয়া ছিল বা একটা রেখা দেওয়া ছিল, সরলরেখা দেওয়া ছিল, আর একটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু দেওয়া ছিল যেটা হচ্ছে তোমার মানে উপকেন্দ্র ছিল আর কি। ঠিক আছে। সো আমরা এরপরে আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে তোমার যদি দুইটা বিন্দু দেওয়া থাকে ওই দুইটা বিন্দু দেওয়া থাকলে ওই দুইটা বিন্দু থেকে তোমার একটা চলমান বিন্দুর যে দূরত্ব আছে, এই দুইটা দূরত্ব দিয়ে আমার কি করে মানে ইকোনেক্সের সমীকরণগুলো বের করা যায়, বা সঞ্চার পথটা দিয়ে আইডেন্টিফাই করা যায় যে এই সঞ্চার পথটা কিসের আর কি। যেমন আমরা লাস্ট ক্লাসে এই যে একের দুইটা দেখছিলাম, এখানে দেখছিলাম যে দুইটা স্থির বিন্দু ছিল। এই দুই স্থির বিন্দু হতে আমার পি বিন্দু বা চলমান যে বিন্দু যে দূরত্ব, এই দুইটা দূরত্বের যোগফলকে একটা ধ্রুবক ছিল, বা বা সর্বদা একটা ধ্রুবক ছিল। যদি এরকম হয় যে আমরা এই দুইটা দূরত্ব মানে পি বিন্দু হতে দুইটা স্থির বিন্দু দূরত্বের যোগফল একটা ধ্রুবক হয়, তখন আমরা পাই ওখানে উপবৃত্ত। আবার আমি বলছিলাম যদি এই দুইটা বিন্দু হতে মানে দুইটা স্থির বিন্দু হতে পি বিন্দু দূরত্বের বিয়োগফল একটা ধ্রুবক হয়, বিয়োগফল, এখানে যোগফল না, বিয়োগফল যদি ধ্রুবক হয় তখন আমরা পাই অধিবৃত্ত। সো ওই বিষয়টা আমি দেখাবো এখানে। তোমাদের যে উদাহরণ দুইটা আছে, এই এক্সাম্পল টুটা আর কি, মানে ওই টাইপের একটু। যেমন ও আমাকে দুইটা বিন্দু দিয়ে বলছে যে যে এই দুইটি বিন্দু থেকে একটি সেটের বিন্দুর সমূহে, দেখো একটি সেটের বিন্দুর সমূহ মানে কি, মানে পি বিন্দু, কারণ পি বিন্দু চলতে চলতে আমার অসংখ্য বিন্দু তৈরি করবে বা অসংখ্য বিন্দুর একটা সেট তৈরি করবে আর কি। দূরত্বের বর্গের অন্তরফল বলছে, অন্তরফল বা বিয়োগফল। দেখো ও দূরত্বের বিয়োগফল বা অন্তরফল বল নয়, বলছে বর্গের বিয়োগফল বা অন্তরফল আর কি। যদি সর্বদা 2a হয় মানে একটা ধ্রুবক হয় তাহলে সঞ্চয়পদের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, আমরা এই ম্যাথটা দিয়েই আর কি অধিবৃত্তটা একটু দেখে নেই। এটা যদি অধিবৃত্ত হবে না, তবে অধিবৃত্তের ক্ষেত্রে আমার শর্ত কি, সেকেন্ড শর্তটা হচ্ছে আমার কি, বা দ্বিতীয় আরেকভাবে আমরা অধিবৃত্ত বুঝতে পারি, ওটা হচ্ছে কি আমরা ওই দুইটা স্থির বিন্দু হতে পি বিন্দুর যে দূরত্ব এটার কি মানে বিয়োগফল হবে সর্বদা একটা ধ্রুবক, মানে উপবৃত্তের উল্টা আর কি। ঠিক আছে। সো যেমন দেখো আমি যদি মানে এক্সাম্পল টু, তুমি বলতে পারবা না, তবে এক্সাম্পল টু এর ডেটা দিয়ে আমরা একটু দেখাই। যেমন ধরো এক্সাম্পল টু, মানে আমি ধরো এখানে একটা ফাঁকিবাজি ছবি আঁকি, তাহলে তোমরা একটু বুঝতে পারবে। কারণ অধিবৃত্তটা আসলে এক্সাম্পল টুটা অধিবৃত্ত না, এটা মানে আমার মানে ম্যাথের বাইরের একটা টপিক। ম্যাথের বাইরে না, মানে তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে এগুলোর বাইরে। তবে এটা আমি দিয়ে দিচ্ছি এই জন্য, দিলে তো যদি এক্সামে চলে আসে তখন তো বলবা যে এটা কই থেকে আসলো, আকাশ থেকে পড়বা আর কি, এরকম একটা অবস্থা। সো আমি একটু এক্সট্রাভাবে দেখাই দিই, দেখো বিষয়টা কি। যেমন আমার ধরো এখানে দুইটা মানে অক্ষ আছে, আমি একটা আর কি ফাঁকিবাজি ছবি আঁকতেছি। দেখো এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ না, এটা হচ্ছে আমার মানে অধিবৃত্তের অক্ষ ধরো। ঠিক আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ হতে পারে বা নাও হতে, মানে ইন জেনারেল এটা হচ্ছে আমার ধরো অধিবৃত্তের অক্ষ। এই দুটোকে বলা হচ্ছে অধিবৃত্তের অক্ষ। এটা হচ্ছে অধিবৃত্তের অক্ষ, অধিবৃত্তের অক্ষ, এটাও হচ্ছে অধিবৃত্তের অক্ষ। দুইটাই অধিবৃত্তের অক্ষ, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ। সো এখন তোমাকে কি মানে এই দুইটা মানে অধিবৃত্তের অক্ষ দেওয়া আছে আর কি। ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে আমি যদি একটু অধিবৃত্তটা একটু মানে আঁকার চেষ্টা করি, যেমন বিষয়টা এরকম।
এই একটা, আবার এখানেও একটা দিতে পারি, মানে দুই পাশে হতে পারে, আমার কোনো আপত্তি নাই। সো এই হচ্ছে আমার অধিবৃত্ত আর কি, ঠিক আছে। সো অধিবৃত্ত দুটো অক্ষ দেওয়া আছে। এখন কথা হচ্ছে ভাই দুইটাই তো অধিবৃত্তের অক্ষ। সো আমি যদি বলি অধিবৃত্তের অক্ষ, তুমি এইটা বুঝবা নাকি এইটা বুঝবা, কোনটা বুঝবা? সো এই জন্য আমরা কী করি, একটু মানে আলাদাভাবে বলি আসলে অধিবৃত্তের অক্ষ কাকে বলা হয়। অধিবৃত্তের গাণিতিকভাবে যদি বলো, অধিবৃত্তের অক্ষ তাকেই বলা হয় যেই অক্ষ দুইটার সাপেক্ষে আমার অধিবৃত্তটা প্রতিসম। ওরা বলে গাণিতিকভাবে, ম্যাথমেটিক্যালি ওরা বলা হচ্ছে তোমার, ম্যাথমেটিক্যাল ভাষায় ওরা বলে যে রেখার সাপেক্ষে অধিবৃত্তটা প্রতিসম, ঠিক আছে। এখানে দুইটা রেখার সাপেক্ষে অধিবৃত্তটা প্রতিসম হয়। এখানে দেখো আমার হয়তো এই অক্ষ বা এক্স অক্ষ যেটা হোক, এই অক্ষের সাপেক্ষে এটা প্রতিসম হয়েছে। আবার কখনো দেখো অধিবৃত্তটা এরকম হইতেছে, তখন এই অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে আর কি। মানে দুইটা অক্ষের সাপেক্ষে অধিবৃত্তটা প্রতিসম। বা তুমি যদি বাংলায় বলো তাহলে বলতে পারো যে তোমার যেই অক্ষদ্বয় আর কি অধিবৃত্ত উপবৃত্ত বা পরাবৃত্তকে সমান দুই ভাগে ভাগ করে, তারাই হচ্ছে আমার কি, মানে ওই অক্ষগুলোকে বলা হচ্ছে আমার অধিবৃত্ত বা পরাবৃত্ত, বা তোমরা বলতে পারো যে উপবৃত্তের কি অক্ষ, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। এখন এই অক্ষ যে পেলা হলেন দুইটাই তো অধিবৃত্তের অক্ষ। এখন কথা হচ্ছে এই যে মানে পেটের মধ্য দিয়ে যে অক্ষটা গেছে আমার অধিবৃত্তের, বা সেট করে একদম মাঝখান দিয়ে গেছে, এই অক্ষটাকে বলা হয় ওরা আর অক্ষ, আর এটাকে বলা হয় আর অক্ষ। কারণ দুইটাকে যদি অধিবৃত্তের অক্ষ বলি তুমি তো আইডেন্টিফাই করতে পারবে না, এটা বলে আর অক্ষ, বা ওরা আরেকটা নাম দিয়ে যেটা বলে তির্যক অক্ষ। তির্যক অক্ষ, দেখো তির্যকভাবে এটা গেছে আর কি, ঠিক আছে। আবার এই অক্ষটা আছে, এটার একটা নাম আছে, যেমন আর অক্ষর লম্ব বরাবর যে অক্ষটা থাকে, বা তির্যক অক্ষর লম্ব বরাবর যে অক্ষটা থাকে, এই অক্ষটাকে ওরা বলে হচ্ছে আমার অনুবন্ধী অক্ষ আর কি, ঠিক আছে। আসলে এগুলো আমি ডিটেলস পড়াবো তোমাদের মানে কনেক্সে যখন সেকেন্ড চ্যাপ্টারে আর কি, চ্যাপ্টার 6 ইনশাল্লাহ, তখন আমি ডিটেলসে সব কিছু বলবো। তবে আপাতত হালকা একটু আইডিয়া দিয়েছে, এটাকে বলা হয় অনুবন্ধী অক্ষ আর কি, ঠিক আছে। সো এটি একটু বুঝতে পারলাম। এখন আমার হচ্ছে দুইটা বিন্দু ওরা দিয়ে দিছে আর কি, ঠিক আছে। একটা বিন্দু দিচ্ছে হচ্ছে তোমার এখানে এ দিছে, A,0টা দিছে 0,A। ধরো আমার এ বিন্দু দেওয়া আছে এইখানে, এখানে ধরে নিলাম আমি। ধরো এখানে আমার দিছে, এটা কিন্তু আমার এক্স অক্ষ অক্ষ না, এটা অধিবৃত্তের অক্ষ আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমার ধরো এ বিন্দু, এটাকে ও বলেছে A,0, ঠিক আছে। সো এটা আমি অন্য কালিতে লিখলে ভালো হতো, কারণ তোমাদের পি বিন্দুটা যেহেতু চলমান বিন্দু, ওইটাকে লাল কালি দিয়ে লিখ মনে। আচ্ছা, এই হচ্ছে আমার এ বিন্দু, হ্যাঁ। আর একটা দিচ্ছে ধরো বি বিন্দু, দিচ্ছে ওরা ধরো 0,B, ঠিক আছে। মানে এটা 0,B, দেখো তুমি বলতে পারো যে ভাই এখানে 0,B এটা মানে এই অক্ষে কেমনে ভুজের মান শূন্য হলো, আসলে এটা এই অক্ষ না, আমরা ধরে নিচ্ছি এমনি একটা ফেক ছবি আঁকতেছি। সো এই হচ্ছে তোমার দুইটা স্থির বিন্দু এ আর বি, দুইটা স্থির বিন্দু দেওয়া আছে। এখন তোমার ধরো একটা চলমান বিন্দু হচ্ছে পি আছে, ঠিক আছে। ধরো এখানে আমার একটা চলমান বিন্দু আছে পি, এটা হচ্ছে পি, এটার স্থান হচ্ছে X,Y, মানে সে চলতে পারে, সে এরকম 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 এরকমভাবে চলতেছে, মানে অসংখ্য বিন্দুর একটা সেট তৈরি করতেছে। সো ও আমাকে জিজ্ঞেস করে যে এই অসংখ্য বিন্দুর যে সেট, এই সেটটা আসলে মানে কি গঠন করবে। এখন কথা হচ্ছে পি চলন বিন্দু, এটা আমি জানি, কিন্তু ও কোন শর্ত সাপেক্ষে চলতেছে এটা আমার বুঝতে হবে, আর ওই শর্ত সাপেক্ষে চললে ও কী তৈরি করবে এটা আমার বুঝতে হবে। ধরো বিষয়টা হচ্ছে এরকম, যেমন আমি ধরো এখানে বলে দিলাম এরকম, যেমন ও আমাকে বলে দিচ্ছে যে আমি তোমাকে বলছি কি, যে পি বিন্দু হতে এ আর বি বিন্দুর যে দুইটা দূরত্ব আছে, এই দুইটা দূরত্বের বিয়োগফল সর্বদা কি, মানে একটা ধ্রুবক, ঠিক আছে। বা ও বলেছে 2A, ঠিক আছে। এখানে বলছে ও 2A, তবে ও বলছে যে বর্গের অন্তর্ফল বা বিয়োগফল বলছে। আমি বর্গটা নিয়ে পরে কাজ করতেছি, আগে বলতেছি আমরা ধরে নিলাম যে এই বিয়োগফলটা হচ্ছে আমার 2A। তাহলে কি, যে দুইটা স্থির বিন্দু হতে যদি আমার ওই চলন বিন্দুর দুইটার বিয়োগফল একটা ধ্রুবক হয় বা 2A হয়, তখন কি হয়, আমার হচ্ছে ওখানে একটা অধিবৃত্ত তৈরি হয় আর কি, ঠিক আছে। সো এই যে একটা দূরত্ব আছে, আর এই একটা দূরত্ব দেখো, ঠিক আছে। সো এই দূরত্ব আর এই দূরত্বের বিয়োগফল হচ্ছে আমার 2A, বা একটা মানে ধ্রুবক। আর আমরা উপবৃত্তের ভেতরে পড়ছিলাম যে ওইখানে ছিল যে এই দুইটা দূরত্বের যোগফল ছিল একটা ধ্রুবক আর কি, ঠিক আছে। সো 2A হতে পারে বা যা ইচ্ছা তা হতে পারে, কোনো সমস্যা নাই আমার। সো এই হচ্ছে ব্যাপার। এখন তুমি বললো যে ভাই আমার পি বিন্দু তো এখানে থাকতে পারে, এই পাশেও থাকতে পারে, হ্যাঁ এটাও থাকতে পারে, কোনো সমস্যা নাই। দেখো এইখানে মানে এই চিত্রের বেলায় যদি পি বিন্দুটা এই পাশে থাকে, তখন দেখো আমার এপিটা হচ্ছে বড়, বিপিটা কিন্তু ছোট এখানে, মানে এই ক্ষেত্রে আমি বলতে পারবো এরকম, এপি ইজ গ্রেটার দেন বিপি। তখন তোমরা কি লিখতে পারো, যেমন এপি মাইনাস বিপি ইকুয়াল টু হচ্ছে 2A,
আমার আপত্তি নাই, কারণ ও বলছে যে দুইটা দূরত্বের বিয়োগফল হচ্ছে ধ্রুবক, যেটা হচ্ছে 2a আর কি, ঠিক আছে। এখন পি বিন্দুটা তো আমার এই বাম বক্রের উপর থাকতে পারে, এটাও তো থাকতে পারে, তাই না? যেমন ধরো এইখানে এটা ধরো আমার কি পি বিন্দু, পি এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই যদি হয় তাহলে বিষয়টা হচ্ছে এরকম। যেন দেখো এখানে আমি একটু অন্য কালারের কলম নেই। এইটা হচ্ছে আমার এ হতে পি বিন্দু দূরত্ব, আর এইটা হচ্ছে আমার বি হতে পি বিন্দু দূরত্ব, ঠিক আছে। মানে এই দূরত্ব আর এই দূরত্ব, সো এই দুইটার দূরত্বের বিয়োগফলও কিন্তু আমার 2a আর কি, ঠিক আছে। সো এখানে আবার দেখো এখানে কিন্তু বিপিটা বড়, এপিটা ছোট, মানে বিপি এপি। সুতরাং তুমি বলতে পারবা যে বিপি মাইনাস এপি ইকুয়াল টু 2a, এখানেও 2a আর কি। এখন দেখো তোমাকে যখন ম্যাথ করতে দিবে তখন ও বলে দেবে না যে আমার বিন্দুটা বাম পাশে আছে নাকি ডান পাশে আছে। এই জন্য আমরা ইন জেনারেল লিখতে পারি, মানে দুইটাই আমি জানি না এপি বড় নাকি বিপি বড়, এই জন্য আমি লিখে দেবো এরকম যে এপি মাইনাস বিপি ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। দেখো এইটা হচ্ছে মানে ম্যাথে সবসময় মনে রাখবা, যে কোনো চ্যাপ্টারের জন্য যদি বলে যে দুইটা জিনিসের বিয়োগফল 5, ঠিক আছে, মানে এরকম যদি বলে যে দুইটা জিনিসের বিয়োগফল হচ্ছে 5, তাহলে তুমি সবসময় এরকম লিখবা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 5। কারণ এক্স তুমি জানো না এক্স বড়ো নাকি ওয়াই বড়ো, জানো না, এই জন্য আমরা সবসময় প্লাস মাইনাস দিয়ে লিখি। কারণ দেখো প্লাস যদি এখানে এপিটা বড় হয় বিপিটা ছোটো হয় তাহলে প্লাস মান আসবে, আবার যদি এরকম হয় যে বিপি বড় তখন তো আবার মাইনাস মান চলে আসবে, ঠিক আছে। সো এই জন্য আমরা এরকম লিখি আর কি, ঠিক আছে। সো এটা তোমরা বুঝতে পারছো। ও আমাকে শর্ত দিয়ে দিছে, মানে পি চলমান বিন্দু এটা আমি আগে থেকে জানি, কিন্তু পি যেভাবে খুশি এভাবে চললে হবে না, পি কি এক বা একাধিক শর্ত সাপেক্ষে চলতে হবে। এখন ও আমাকে শর্ত দিয়ে দিচ্ছে, যে কী শর্ত, যে আমার পি বিন্দু হতে এই বিন্দু আর বি বিন্দুর দূরত্বের বিয়োগফল, মানে এই দূরত্বের বিয়োগফল কি সর্বদা একটা ধ্রুবক হবে, যেটা হচ্ছে আমার 2a। সো এখন কথা হচ্ছে পি বিন্দু যদি আমার এই শর্তটা মেনে নেয়, তাহলে এই পি বিন্দুর যে সঞ্চার পথে প্রতিটা বিন্দু আছে, এই প্রতিটা বিন্দুই কিন্তু আমার এই শর্তটা মেনে নেবে। যেমন তুমি যদি পি বিন্দুটা এখানে আনো, তখন এই দূরত্ব আর এই দূরত্বের বিয়োগফল হবে কি 2a। আবার যদি এখানে আনো, এখানে আনলো এই দূরত্ব 2a হবে, এখানে আনলো এই দূরত্ব 2a হবে। বা তুমি যদি এখানে আনো, এখানেও কি এই দূরত্ব কি আমার 2a হবে। মানে সব জায়গার ক্ষেত্রে আমার শর্তটা মেনে নিতে হবে, হ্যাঁ। তাহলে আমার পি বিন্দুর যে সঞ্চার পথ বা তোমরা বলতে পারো যে লোকাস, ওই সঞ্চার পথটা হবে কি একটা অধিবৃত্ত আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে আমার ব্যাপার, এটা একটু মাথায় রাখা। এখন দেখো আসলে ও তোমাদের এখানে তো বলে নাই যে মানে দুটা দূরত্বের বিয়োগফল, ও বলছে বর্গের, মানে দূরত্বের বর্গের বিয়োগফল বলছে। তো দূরত্বের বর্গের বিয়োগফল বললে আসলে মানে তোমাদের পুরো ঘটনাটা চেঞ্জ হয়ে যাবে, ওইটা আমি পরে বলতেছি। তবে আগে একটু দেখে নিই এখানে, কিন্তু এখানে অধিবৃত্ত হবে, ঠিক আছে, এখানে অধিবৃত্ত হবে, যেহেতু বর্গের না, এটা হচ্ছে শুধু দূরত্বের বিয়োগফল আর কি, ঠিক আছে। সো আগে এই অঙ্কটা তোমাদের একটু আমি করে দেখাই, হ্যাঁ। এটা যদি একটু কঠিন ক্যালকুলেশন হবে, তবে আমি মানে তোমাদের, কারণ আমরা উল্টাপাল্টা মান নিচ্ছি আর যখন ম্যাথে তোমাদের বইতে দেয় তখন আর কি ওরা ডাটাগুলো খুব সুন্দর করে মানে বাছাই করে তারপর দেয় যাতে অঙ্কটা সহজ হয়, তবে আমরা উল্টাপাল্টা মান নিয়েছি। তো দেখো আমার যদি এরকম করি, আমরা বলতে পারি শর্ত মতে আমি বলতে পারি যে এপি মাইনাস বিপি ইকুয়াল টু প্লাস মাইনাস 2a আমাকে বলে দিছে আর কি, ঠিক আছে। মানে দুইটা দূরত্বের বিয়োগফল হচ্ছে আমার কত, একটা ধ্রুবক যেটা হচ্ছে 2a। এখন আমি কি করলাম, দেখো দূরত্ব যদি বের করি, এখানে এপি কত ছিল, এটা ছিল হচ্ছে আমার a,0, তাহলে বলতে পারি এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস তোমার হচ্ছে জিরোটা হচ্ছে তোমার ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস আবার রুট ওভার বির ক্ষেত্রে ছিল 0,b, তাহলে হচ্ছে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমার ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমার হচ্ছে এখানে প্লাস মাইনাস 2a, ঠিক আছে। এটা ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। এখন আমি দেখো এখানে কি করতে পারি, যেমন এটাকে ওই পাশে নেওয়া যায়। সো এখানে আমার থাকে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হওয়া হচ্ছে তোমার প্লাস মাইনাস 2a, এটা হবে প্লাস, মানে এটাকে ওই পাশে নিয়ে গেছি, প্লাস তোমার রুট ওভার এক্স মাইনাস এ। আচ্ছা এটা কি আমার এক্স মাইনাস জিরো বা একটু এক্স স্কোয়ার লিখলে ভালো হতো। আচ্ছা এক্স স্কোয়ার লিখে দিই, শুধু এক্স স্কোয়ার, আর হচ্ছে তোমার কি বলে
এইটারে ভাই আমি কীভাবে, এটা 0 হবে কারণ এখানে আমার 0 ছিল বি আর কি, ঠিক আছে, ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার আর কি। সো দেখো এখানে হচ্ছে আমার তোমার প্লাস মাইনাস 2a প্লাস হচ্ছে এক্স স্কোয়ার আর প্লাস হচ্ছে আমার ছিল ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। জাস্ট এটাকে ওই পাশে নিয়ে গেছে ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এখন আমি বর্গ করে দিই কারণ আমার রুট তুলতে হবে। সো ওই পাশে যদি আমি বর্গ করে দিই, রুট তুলতেই হবে, রুট তুলতে অবশ্যই তোমার যতক্ষণ রুট আছে ততক্ষণ বড় করা লাগবে আর কি, তবে একটু সাজাই গোছাই করে যাতে আমার ক্যালকুলেশনটা সহজ হয় আর কি, ঠিক আছে। সো এখন দেখো যদি বর্গ করে দিই, এখানে দেখো এই রুট আর মানে স্কোয়ারে কাটা চলে যাবে, তাহলে আমি এখানে সূত্র বসাই দেবো ডাইরেক্ট। যেমন এরকম হবে যে এক্স স্কোয়ার মাইনাস 2ax মাইনাস 2x প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এই পাশে। আর এই পাশে দেখো আমার যদি এখানে এ প্লাস বি মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করি, তাহলে দেখো যে এ স্কোয়ার এরকম আসে, এ স্কোয়ার করে এখানে চলে আসবে হচ্ছে 4a স্কোয়ার, তারপর হচ্ছে তোমার প্লাস, ধরো এরকম প্লাস আচ্ছা 2ab পরে লিখে আগে বি স্কোয়ারটা লেখা দিলে দেখো এটা আসবে কি, রুটটা চলে যাবে এক্স স্কোয়ার আর এখানে আমি সূত্র বসাই দেবো আর কি। যেমন এক্স স্কোয়ার প্লাস হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার মাইনাস 2by প্লাস বি স্কোয়ার, মানে সূত্র বসাই দিচ্ছে। আর এখানে হচ্ছে আমার কি 2abটা লিখবো এবার। সো দেখো এখানে 2ab হচ্ছে প্লাস মাইনাস 4a আর হচ্ছে তোমার এইটা যেটা থাকে আর কি এরকম রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস তোমার ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার এরকম হয় আর কি, ঠিক আছে। মানে 2abটা পরে লিখছি, এ স্কোয়ার আর বি স্কোয়ারটা আগে লিখে দিচ্ছি আজকে, আমার কোনো সমস্যা নেই, আপত্তি নাই। এখন দেখো আমি কি করতে পারি যদি এই অবস্থা হয়। সো এবার দেখো আমার কিছু জিনিস কাটাকাটি যাওয়ার কথা, যেমন দেখো এখানে আমার এক্স স্কোয়ারটা কাটা যায়, তারপরে আছে তোমাদের ওয়াই স্কোয়ার কাটা যায়, ওয়াই স্কোয়ার কাটা যায়, আর মনে হয় কিছু যায় না। যদি না যায় তাহলে দেখো এখানে কি থাকে, আমার থাকে মাইনাস 2x মানে মাইনাস 2x থাকে, তারপরে তোমাদের এটাকে এবার নিয়ে আসছে প্লাস 2by, ঠিক আছে, এটাকে নিয়ে আসছি। তারপর হচ্ছে তোমাদের এখানে থাকে হচ্ছে দেখো এ স্কোয়ার আছে, মানে এটাকে যদি এবার নিয়ে আসছে মাইনাস 3a স্কোয়ার, কারণ এটার সাথে কাটা যায়। আর হচ্ছে তোমাদের বির ক্ষেত্রে দেখো বি আছে কত এই বি আছে, এটাকে নিয়ে আসলে মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু তোমার থাকে হচ্ছে প্লাস মাইনাস মানে এই অংশটা 4a রুট ওভার এক্স স্কোয়ার, বর্গ আবার করা লাগবে তবে একটু সাজায় নি, ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে এরকম। এখন দেখো আমার এই পুরো অংশটা কিন্তু একটা ধ্রুবক, মানে এই অংশটা একটা ধ্রুবক। সো এটাকে ধরো আমি আরেকটা ধ্রুবক ধরে নিই, যেমন এটাকে আমি ধরে নিলাম 2k, আরেকটা ধ্রুবক ধরে নিলাম এই অংশটাকে, ঠিক আছে। সো দেখো তাহলে একটু ছোট হয় আর কি, কারণ ধ্রুবক তো ধ্রুবকই, ঠিক আছে। সো দেখো এখন কি আসে, যেমন এটাকে যদি আমি তোমাদের আর এখান থেকে 2 কমন নেই তাহলে কীরকম আসে দেখো, 2 কমন থাকবে by মাইনাস ax প্লাস হচ্ছে আমার এটা হচ্ছে 2k, এখানে হচ্ছে আমার প্লাস মাইনাস যেটা থাকে 4a রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার এরকম আছে। সো এখন দেখো এখান থেকে আমার 2 করে কাটা যায়, 2 কাটা গেলে এখানে থাকে শুধু 2 আর এই পাশটা খালি হয়ে যায় আর কি। সো এখন দেখো কী থাকে তাহলে, এখানে থাকে হচ্ছে by মাইনাস ax প্লাস কে ইকুয়াল টু আমার প্লাস মাইনাস 2a রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার। এখন তুমি আবার বর্গ করে দাও, কারণ এখানে রুট আছে, এটাকে উঠাই দেবো, আবার বর্গ করে দিতেছি, ঠিক আছে। সো যখন যদি বর্গ করে দিই কীরকম আসে, যেমন এখানে আসে হচ্ছে by মাইনাস ax প্লাস কে হোল স্কোয়ার এরকম আসে, এক্স প্লাস এখানে থাকে যদি বর্গ করে দিই তাহলে এখানে 4a স্কোয়ার হয়ে যাবে, প্লাস মাইনাস তো চলে যাবে, আর এখানে আমি যদি স্কোয়ার আর রুট কাটা চলে যাবো আর কি, তাহলে থাকবো এক্স স্কোয়ার, আর এখানে সূত্রটাও বসাই দিই, যেমন এক্স স্কোয়ার তোমার বলতে পারো যে প্লাস ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 2by প্লাস বি স্কোয়ার এরকম আসে। সো এখানে তুমি একটা সূত্র ইউজ করো, যেমন a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র যদি দেই তাহলে দেখো কীরকম আসে। যেমন দেখো এখানে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস তোমরা বলতে পারবো যে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কে স্কোয়ার, ঠিক আছে। এই পুরোটা তুমি প্লাস ধরে নিয়ে
মানে মাইনাস পুরোটাই প্লাস ধরতে হবে, কোনো সমস্যা নাই। সো এটা গেল আর কি। তারপর হচ্ছে মাইনাস হচ্ছে তোমাদের কী থাকে দেখো, মানে 2ab ক্ষেত্রে দেখো এখানে কি আসে, এরকম আসবে 2abxy মাইনাস 2abxy, মানে এটা আর এটা 2ab ক্ষেত্রে। তারপর হচ্ছে মাইনাস তারপর হচ্ছে 2akx, ঠিক আছে, 2akx, মানে এটা বিসি আর সি দেখো। তারপরে তোমাদের হচ্ছে প্লাস, এখানে আছে তোমার 2 বলতে আরও যে 2bky এরকম আর কি। 2bky ইকুয়াল টু এখানে আমার থাকতেছে তোমাদের, যদি গুণ করে দিই তাহলে দেখো 4a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4a স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4a স্কোয়ার ওয়াই স্কোয়ার, হচ্ছে মাইনাস তোমার হবে হচ্ছে তোমার 8a স্কোয়ার by 8a স্কোয়ার by, ঠিক আছে, একটু বাজে হয়েছে। আর প্লাস হচ্ছে তোমাদের এখানে 4a স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে, এরকম থাকে 4a স্কোয়ার বি স্কোয়ার। এখন আমি কি করি, এখানে দেখো কি করা যায়। আমি এখানে দেখো, এখানে আছে একটা a স্কোয়ার এক্স স্কোয়ার, তারপরে এখানে দেখো a স্কোয়ার এক্স, এই যে একটা আছে, তাহলে একেবারে এই পাশে আসলে তিনটা হয়ে যাবে। তাহলে এখানে বাইটা উপাশে নিয়ে গেলে এখানে কত, তিনটা থাকে, তার মানে হচ্ছে এটা গেল, তাহলে তো 3a স্কোয়ার এক্স স্কোয়ার লিখতে পারি আমি, কোনো আপত্তি নাই। আর ওয়াই স্কোয়ার কই আছে দেখো, কোথায় যেন ভুল করলাম নাকি, ওয়াই এই যে এখানে ওয়াই স্কোয়ার আছে আর কি। আর কোথাও কি ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার, ওই যে এখানে আছে একটা ওয়াই স্কোয়ার। হ্যাঁ, তাহলে যদি নেই তাহলে দেখো কত আসে তোমার ওয়াই স্কোয়ার হলে এখানে, মানে 4a স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে আর কি। যেমন 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে হচ্ছে আমার ওয়াই স্কোয়ার কমন এসেছে। মানে এই পাশে যদি ওয়াই স্কোয়ার কমন হয় তাহলে দেখো কি থাকে 4a স্কোয়ার, আর এই পাশে এটা বলতে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস বি স্কোয়ার আর কি, তাহলে ওয়াই স্কোয়ার হয়েছে আর কি, ঠিক আছে। এবার হচ্ছে তোমার দেখো প্লাস হচ্ছে, এবার এটা গেল, হ্যাঁ দাগ দিয়ে রাখলে বুঝতে পারবা কোনটা শেষ হয়েছে। এবার এক্স ওয়াইয়ের জন্য দেখো যে মানে এখানে আছে 2abxy, সো এটা ওই পাশে গেলে তো প্লাস হয়ে যাবে, তাহলে 2abxy 2ab দেখো অবস্থা 2abx, মানে ওই পাশে নিতে আসি সবগুলা, এরপরে মানে একটা জিরো রাখবো আমি, ঠিক আছে। 2abxy, তারপর দেখো তোমার এক্স আছে কোথায়, এই দেখো এখানে আছে, এটা ওখানে আছে 2akx হবে প্লাস 2akx প্লাস 2akx, ঠিক আছে। এবারে তোমাদের ওয়াইটা দেখো, ওয়াই এখানে তো আছে মনে হয়, এই যে একটা ওয়াই আছে, আর এই পাশে ওয়াই আছে, তাহলে ওয়াই যদি কমন নেই কী থাকে দেখো, একটা প্লাস, মানে হচ্ছে তোমাদের এরকম হয়, মানে এখানে দেখা যায় এরকম দেখো, যদি ওয়াইটা কমন নেই তাহলে হচ্ছে মাইনাস 2b, কারণ এখানেও বি আছে এখানেও বি আছে 2b, আর এখান থেকে হচ্ছে তোমাদের কে প্লাস, দেখো এরকম এখানে শুধু একটা কে থাকে, কে প্লাস তোমাদের এখানে থাকে হচ্ছে আমার কি ওয়াই, এখানেও আছে একটা ওয়াই, তাহলে সবগুলা থেকে এখানে ওয়াই আছে আর কি। সো দেখো এরকম থাকে 4a স্কোয়ার, ঠিক আছে। দেখো ক্যালকুলেশন করলে এরকম আসে আর কি, ইন্টু ওয়াই, ঠিক আছে, ইন্টু ওয়াই প্লাস হচ্ছে তোমার কত থাকে দেখো আমার 4a স্কোয়ার বি স্কোয়ার, 4a স্কোয়ার বি স্কোয়ারটা 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার এটা হচ্ছে কে স্কোয়ার ইকুয়াল টু 0, এরকম হয় আর কি, ঠিক আছে। যেমন ওয়াইয়ের ক্ষেত্রে দেখো এখানে আছে আর এখানে আছে, এই তিনটাকে যদি আমি কমন নিই তাহলে এরকম আসে আর কি, ঠিক আছে। তিনটা থেকে ওয়াই কমন এসে আর কি, মানে 2b
আর হচ্ছে ওয়াই কমন দিচ্ছে আর কি, ঠিক আছে। সো এখানে দেখো এরকম থাকে, এটা তো প্লাস। সো এইটা গেল। এখন দেখো আমি কি করতে পারি, আমি এখন কয়েকটা জিনিস ধরে নেই এখানে, তাহলে যাতে সুবিধা হয়। যেমন এই ধ্রুবকটাকে আমি ধরে নিলাম বড় হাতের এ, তারপর এই পুরোটাকে ধরে নিলাম হচ্ছে বি, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের এখানে দেখো এই যে অংশটা আছে এটা মধ্যে 2h ধরে নিলাম আর কি, ঠিক আছে। আর এই কে এক্সের ক্ষেত্রে এটাও কিন্তু ধ্রুবক, সো এক্স বাদে এটাকে ধরে নিলাম 2g, ঠিক আছে। আর এই যে -2b থেকে এই পুরো অংশটাকে ওয়াই বাদে আমরা ধরে নিলাম হচ্ছে তোমাদের 2f, ঠিক আছে। আর এই পুরোটাকে ধরে দিলাম c। তাহলে দেখো ক্যালকুলেশনটা কত ছোটো হয়ে গেছে, এরকম আসে যে ax², এটা একটা জেনারেল সমীকরণ আসছে, এখানে আসবে by², তারপর হচ্ছে প্লাস তোমাদের 2h, সবগুলো তো ধ্রুবকটা আরেকটা ধ্রুবক গ্রহণ তো আমার কোনো সমস্যা নাই, 2hxy, ঠিক আছে এটা। তারপর হচ্ছে প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এই যে সমীকরণ আছে এটাই তোমার হচ্ছে একটা জেনারেল সমীকরণ, মানে অধিবৃত্তের একটা বা টাইপ 3 একটা উদ্বৃত্তের সমীকরণ আর কি, ঠিক আছে। সো দেখো এটা হচ্ছে টাইপ 3 আর কি, ঠিক আছে, মানে 13 টাইপের অধিবৃত্ত, ঠিক আছে। সো কারণ হচ্ছে এখানে যে তোমাদের দুটা বিন্দু দিয়েছিল, মানে a,0, যেমন এখানে দেখো একটা হচ্ছে a, হচ্ছে 0,a, ঠিক আছে। মানে একটা আছে x অক্ষের উপর, একটা হচ্ছে y অক্ষের উপর। তাহলে দেখো তোমাদের এরকম হবে, মানে একটা বাঁকা রেখা হবে আর কি, ঠিক আছে। মানে আমি যদি একটু দেখাই এরকম হতে পারে, 13 টাইপের আর কি, মানে টাইপ বা এটা সবচেয়ে কঠিন টাইপের অধিবৃত্ত আর কি। আমি যখন তোমাদের অধিবৃত্ত পড়াবো তখন দেখবা টাইপ 1, টাইপ 2, টাইপ 3 আছে, ঠিক আছে। সো টাইপ 3 অধিবৃত্তটা হয় এরকম বাঁকা, যেমন এরকম হয় আর কি। এটা একটু আমি যদি একটু রাফ আকারে দেখাই, মানে ধরো এটা এক্স অক্ষ বা রিয়াল ছবিটা একটু এরকম কাছাকাছি। যেমন ধরো আমার একটা তোমার একটা বিন্দু ছিল a,0, মানে এটা এক্স অক্ষে, মানে ছিল হচ্ছে a,0, আরটা হচ্ছে 0,a বলছে এখানে ধরো, ঠিক আছে। এটা হচ্ছে আমার 0,a, এরকম হলে তাহলে দেখো আমার রেখাটা যাবে হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্য দিয়ে আর কি, এরকম যাবে, হ্যাঁ, মানে একটা বাঁকা রেখা। তাহলে দেখো আমার মানে অধিবৃত্তটা হবে এরকম আর কি। এইরকম হবে আর কি, ঠিক আছে। আমরা তো জাস্ট রাফ আঁকছি দেখা, এখানে মনে হইতেছে যে হ্যাঁ, এটাকে মনে হইতেছে যে হ্যাঁ মানে কত সুন্দর, কিন্তু আসল ছবিটা এরকম হবে আর কি, ঠিক আছে। সো এখন তোমাদের কিছু বিষয় একটু মাথায় রাখতে হবে। যেমন দেখো যে এই যে আমরা সমীকরণ পেলাম, দেখো এই সমীকরণে আমার xy আছে, xy থাকা মানে এটা জীবন ও বৃত্তের সমীকরণ হবে না, মানে এটা একটা কণিকের সমীকরণ, মানে পরাবৃত্ত, উপবৃত্ত বা অধিবৃত্ত হতে পারে, আমার কোনো আপত্তি নেই। মানে জেনারেল সমীকরণে xy থাকবে, মানে সাধারণ সমীকরণে ওটা কোনো সমস্যা না, কিন্তু এটা বৃত্ত হবে না, এটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। সো পরাবৃত্ত, উপবৃত্ত বা অধিবৃত্ত হতে পারে, কোনো সমস্যা নাই এখানে, ঠিক আছে, মানে কণিকের একটা সমীকরণ আর কি, ঠিক আছে। সো কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি মানে ইজি হয় কোন কাজ, যখন এক্স অক্ষ আর ওয়াই অক্ষের উপর আমার বিন্দু দুটো থাকে আর কি, ঠিক আছে। তখন হচ্ছে আমার মানে বা সমান্তরাল থাকে, তখন আর কি একটু ইজি হয় আর কি, ঠিক আছে, সমীকরণটা সহজ হয় আর কি। কিন্তু এরকম যদি মানে এমন হয় তাহলে ঝামেলা হয়ে যায় আর কি, ঠিক আছে। সো মানে একটু তেরা টাইপের হয়। সো এখন দেখো মানে যে কোনো যদি তোমার অধিবৃত্তর মানে ছবিটা আর কি এরকম হয়, বা যে কোনো কণিকের মানে সমীকরণ এই টাইপের হলে মানে xy আসে আর কি, ঠিক আছে। সো মানে টাইপ 3 গুলাতে। সো দেখো এখন যদি তুমি এই xyটা বাদ দাও, এখানে xy বাদ দিলেও কিন্তু এটা বৃত্ত হবে না, কারণ তাদের কিন্তু সহগ সমান না আর কি, ঠিক আছে। মানে xy বাদ দিলে তোমার বৃত্ত না হয়ে হলে তুমি উপবৃত্ত বলতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। মানে xyটা যদি বাদ দিলে তোমার উপবৃত্ত হইতো, কারণ a আর b কিন্তু সমান, কারণ আমার বৃত্তের ক্ষেত্রে a আর b কিন্তু আমার সমান ছিল, মানে x² y² সহগ আর কি, ঠিক আছে। আর কিন্তু এখানে আমার x² y² সহগটা সমান না, ঠিক আছে। সো যদি এরকম হয় যে x² y² মানে তোমার সহগ সমান না হয়, তখন ওটা উপবৃত্ত হয় আর কি, আর ভেতরে মাইনাস হলে অধিবৃত্ত হয়। কিন্তু এটা হবে আমার অধিবৃত্ত, কিন্তু টাইপ 3 অধিবৃত্ত আর কি, ঠিক আছে। আমি কি তোমাদের বুঝাইতে পারছি?
মেন কথা এটা বৃত্তের সমীকরণ কোনোভাবে হবে না, কারণ বৃত্তের সমীকরণ এক্স ওয়াই থাকে না। এখন তুমি বলতে পারো যে ভাই এটা তো তাহলে মানে বৃত্তের সমীকরণ না হলে উপবৃত্ত হতে পারে। হ্যাঁ, উপবৃত্ত হতে পারে, কিন্তু উপবৃত্তের সমীকরণও এরকমই আসে, বুঝতে পারছো তোমরা? কারণ এখানে হচ্ছে তোমার তোমার সহগ দুইটা কিন্তু সমান না আর কি, ঠিক আছে? সহগ দুইটা সমান না, কিন্তু এটা অধিবৃত্ত হবে, কারণ অধিবৃত্তের জেনারেল সমীকরণ এরকম, ঠিক আছে? আবার যখন আমরা উপবৃত্তের জেনারেল সমীকরণ দেখবো তখন দেখবো কাছাকাছি আসছে, কিন্তু কিছু একটা পার্থক্য আছে, ওইটা আমি তখন দেখাবো আর কি। তবে এটা হচ্ছে আমার একটা অধিবৃত্তের সমীকরণ, বা এটা বলে টাইপ 3 আর কি, ঠিক আছে? বা এটা মানে যে কোনো কণিকের সমীকরণকে তুমি এবার লিখতে পারো, কোনো সমস্যা নাই, অধিবৃত্ত বা টাইপ 3 আর কি, ঠিক আছে? টাইপ 3 অধিবৃত্ত আর কি এটা, ঠিক আছে? সো এই হচ্ছে অবস্থা। এখন এটা যদি বুঝে যাও তোমরা, এটা একটা অধিবৃত্তের সমীকরণ হবে, মানে কোনোভাবে বৃত্ত হবে না, উপবৃত্তের হয়তো কিন্তু হবে না আপনি, ওই উপবৃত্তের সমীকরণ এরকম হয়, ঠিক আছে? সো এই হচ্ছে অবস্থা, এটা হচ্ছে আমার অধিবৃত্তের সমীকরণ। বুঝতে পারলা তোমরা কেন হয়েছে সেটা টাইপ 3 অধিবৃত্ত। যদি তোমাদের মানে সহজগুলা হয়তো তাহলে তোমরা ওইখানে দেখতে পাচ্ছ যে মাঝখানে মাইনাস আছে আর কি, ঠিক আছে? মাঝখানে মাইনাস থাকলে তো আমার অধিবৃত্ত হয়, এটা আমরা জানি। সো এই হচ্ছে ব্যাপার। এখন তোমাদের এক্সাম্পল 2টা যদি দেখে তাহলে এটা হচ্ছে অধিবৃত্ত। তার মানে আমরা বুঝতে পারলাম যে যদি দুইটা মানে দূরত্বে মানে ওই স্থিরবিন্দু দুইটা হতে আমার চলমান বিন্দু দূরত্ব দুইটা যদি কী হয়, আর দূরত্ব দুইটার বিয়োগফল যদি আমার কি হয় একটা ধ্রুবক হয়, তখন আমরা কী পাই, অধিবৃত্ত পাই আর কি, ঠিক আছে? এখন তুমি এক্সাম্পল 2টা দেখো, যে এখানে আমার বলছে যে এখানে দূরত্ব দুইটার বিয়োগফল বলে না, বলছে বর্গের বিয়োগফল, ঠিক আছে? এটা একটা ভালো অঙ্ক। সো দেখো এটা আসলে অধিবৃত্ত হবে না। এখন যেমন দেখো এক্সাম্পল 2টা যদি এবার দেখাই, যেমন এক্সাম্পল 2 তোমার দুইটা বিন্দু দিয়ে দিচ্ছে আর কি, ঠিক আছে? আমি অধিবৃত্তের কঠিন সমীকরণটা দেখাই দিলাম তোমাদের। সো এখন কথা হচ্ছে ধরো এখানে এই একটা বিন্দু দিছে, মানে আমি আগে হচ্ছে তোমাদের একটা ফেক ছবি আঁকা দেখা, এ দিছে তোমার a,0, আর একটা বিন্দু দিচ্ছে হচ্ছে তোমাদের বি বিন্দু দিচ্ছে হচ্ছে তোমার 0,a, ঠিক আছে? এখন ও আমাকে বলছে যে এই দুইটা বিন্দু হতে পি বিন্দুটা যে দূরত্ব, সেই দুইটা দূরত্বের মানে বর্গের বিয়োগফল হবে হচ্ছে সর্বদা একটা ধ্রুবক আর কি, ঠিক আছে? সো দেখো বিষয়টা হচ্ছে এরকম, যেমন ধরো আমার এখানে এরকমভাবে চলতেছে পি বিন্দুটা আর কি, ঠিক আছে? সো ধরো এইভাবে চলতেছে, এখানে আবার ধরো পি বিন্দুটা আছে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে x,y। সো আমার বলছে যে এই পি বিন্দু হতে আমার এই যে দুটো দূরত্ব আছে, এই দুটো দূরত্বের বিয়োগফল বা বর্গের বিয়োগফল হচ্ছে একটা ধ্রুবক, ঠিক আছে? এই দুটা দূরত্বের বর্গের বিয়োগফল একটা ধ্রুবক, হ্যাঁ? তো দেখো কি আসে, তাহলে আমরা দেখি এখানে, যেমন শর্ত মতে আমরা বলতে পারি, শর্ত মতে যেমন আমি বলতে পারি যে দেখো বর্গের বিয়োগ মানে এটা হচ্ছে এপি মাইনাস বিপি, মানে এপি স্কোয়ার মাইনাস বিপি স্কোয়ার আর কি, ঠিক আছে? যেমন এরকম হয় এপি স্কোয়ার মাইনাস বিপি স্কোয়ার ইকুয়াল টু আমার আসে হচ্ছে তোমার প্লাস মাইনাস 2a, কারণ আমি জানি না এপি বড় নাকি বিপি বড় আর কি, ঠিক আছে? ওই যে আমি আগে বলছি, এখানে বলছে যে বর্গের দুইতে বর্গের অন্তরফল বা বিয়োগফল হচ্ছে 2a, ঠিক আছে? এই জন্য প্লাস মাইনাস 2a দিছি। সো এখন দেখো আমি এটা যদি একটু বের করি, যেমন এপির ক্ষেত্রে কি আসে দেখো, এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস হচ্ছে তোমার ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, ঠিক আছে? আর হচ্ছে মাইনাস এক্স মাইনাস 0 হোল স্কোয়ার, এই মাইনাসের জন্য এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে তোমার ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমার প্লাস মাইনাস 2a, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। এখন আমি একটু সূত্র ভাঙা দিলে এরকম আসে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a স্কোয়ার, এরকম আসে, প্লাস হচ্ছে তোমাদের ওয়াই স্কোয়ার মাইনাস 2, এখানে শুধু আছে ওয়াই স্কোয়ার আসবে আর কিছু নয়। তারপর মাইনাস আছে, মাইনাস হলে এখানে আবার এক্স স্কোয়ার, তারপর আবার হচ্ছে মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে 2ay, তারপর হচ্ছে মাইনাস a স্কোয়ার আর কি, ঠিক আছে? কারণ এটা প্লাস ছিল সূত্রে,
ইকুয়াল টু প্লাস মাইনাস 2a, ঠিক আছে। তো দেখো এখানে কিছু জিনিস কাটাকাটি যাওয়ার কথা, যেমন দেখো এখানে এক্স স্কোয়ার কাটা যায়, তারপর তোমাদের এই স্কোয়ারটা আছে, এই স্কোয়ার কাটা যায়, তারপর ওয়াই স্কোয়ার কাটা চলে যায়, অনেক কিছু কাটা চলে গেছে। তাহলে দেখো কী থাকে, এখানে থাকে যে তোমাদের 2a এটা প্লাস আছে, মানে 2ay মাইনাস 2ax ইকুয়াল টু প্লাস মাইনাস 2a, ঠিক আছে, এরকম থাকে। তো 2 দ্বারা ভাগ করে দিলে এরকম আসে। আচ্ছা 2a দ্বারা ভাগ করে দিই, 2a দ্বারা ভাগ করতে থাকে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু তোমার থাকে প্লাস মাইনাস 1, এমন আসে আর কি, ঠিক আছে। এখানে আমরা 2a দ্বারা ভাগ করে দিছি, ঠিক আছে, এটি দ্বারা ভাগ করছি। সো এরকম আসে। সো দেখো এরকম আসলে কিন্তু আমার তোমরা বলতে পারো যে এটা কিন্তু একটা সরল রেখার সমীকরণ হয় আর কি। এখন দেখো, আর যদি তোমরা এরকম প্লাস মাইনাস না দাও তাহলে তোমাদের কিন্তু মানে মডুলাস দিতে হবে আর কি, ঠিক আছে। কারণ আমি জানি না কোনটা বড় কোনটা ছোটো, আমরা প্লাস মাইনাস দিয়ে কাজ করি আর কি, মানে 2a রাখলে মডুলাস দিতে হবে আর কি, ঠিক আছে। এখন দেখো আমার এটা কিন্তু একটা তোমাদের সরলরেখার সমীকরণ, মানে স্কোয়ার নাই কোনোটাই, মানে এই ওয়াই আর এক্সের পাওয়ার কিন্তু 1, তাহলে এরকম লেখা যায় ওয়াই ইকুয়াল টু তোমরা বলতে পারবে যে এক্স প্লাস মাইনাস 1, এরকম। এটা একটা সরলরেখার সমীকরণ, হ্যাঁ, সরলরেখার সমীকরণ। এটা একটা সরলরেখার সমীকরণ হয় আর কি, ঠিক আছে। মানে পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। দেখো এটা কিন্তু আমার পি বিন্দুর সঞ্চার পথ, এটা কিন্তু সরলরেখার সমীকরণ হচ্ছে। আর পি বিন্দুর যেখানে আসুক না কেন তাদের বিয়োগফলের মানে অন্তর হবে কি একটা, বা বিয়োগফলটা হবে হচ্ছে মানে তাদের বর্গের বিয়োগফলটা হবে একটা ধ্রুবক, যেটা সবসময় 2ই হবে। এখন পি বিন্দু যেখানে থাকুক না কেন আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। এখন দেখো এখানে যেহেতু প্লাস মাইনাস আসছে, এখানে আমার সরলরেখা আসবে 2টা, ঠিক আছে। তোমাদের একটু দেখাই, মানে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1, একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 1, এরকম আসতে পারে, ঠিক আছে। সো আমি যদি এটা একটু দেখাই, যেমন দেখো আমার 2টা সরলরেখার সমীকরণ আর কি, ঠিক আছে। যেমন এইখানে কি ওরা কয়টা দেখাইছে, ওরা 2টাই দেখাইছে এখানে, ঠিক আছে। সো আমি যদি একটু রিয়াল ছবিটা আঁকার চেষ্টা করি, 2টা কেন হলো দেখো, এখানে প্লাস মাইনাস 1, কারণ একটা হচ্ছে তোমার মানে যখন এরকম হবে, মানে এপি মাইনাস বিপি ইকুয়াল টু ধরো যদি হয় 1, আরেকটা আছে হচ্ছে আমার কি বিপি মাইনাস এপি ইকুয়াল টু 1, মানে 2টা আর কি, ঠিক আছে। এই জন্য প্লাস মাইনাস 1 হয়েছে, ঠিক আছে। একটার জন্য আমরা লিখছি মানে 2টাকে একসাথে লিখছি, এই জন্য প্লাস মাইনাস 1 দিছি আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো 2টা সরলরেখা এখন রিয়াল ছবি যদি দেখি, যেমন এইরকম একটা অবস্থা। এটা আমার হচ্ছে এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, ঠিক আছে, এটা 0 বিন্দু। সো এখন আমার মানে বিষয়টা হচ্ছে এরকম, পি বিন্দুর সঞ্চার বা 2টা সরলরেখার সমীকরণ কেন হবে, বা 2টা সরলরেখা কেন হবে, কারণ হচ্ছে একটা হচ্ছে আমার কি এপি মাইনাস বিপি ইকুয়াল টু 1, আরটা হচ্ছে আমার 2 নম্বর হচ্ছে বিপি মাইনাস এপি ইকুয়াল টু 1, ঠিক আছে। মানে এপি বড় হলে এইটা আর বিপি বড় হলে এইটা আর কি, ঠিক আছে। আর একটা দিয়ে লিখলে আমরা প্লাস মাইনাস দিয়ে লিখি আর কি, ঠিক আছে। সো যদি এরকম হয় তাহলে 2টা আমার পাওয়া যাবে। সো 2টা সরলরেখার জন্য দেখো, আর এখানে হচ্ছে আমার দেখো মানে ওয়াই ইকুয়াল টু এই সমীকরণটা যে আছে দেখো, এটা কিন্তু ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সির মতো আর কি, ঠিক আছে। মানে আমরা একটা সমীকরণ জানতাম ওয়াই ইকুয়াল সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এম ছিল কি ঢাল, এম ছিল ঢাল, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে এইটার সাথে এটা যদি কম্পেয়ার করে, এটা কী ছিল, যেমন ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস মাইনাস 1, এক্স প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 1 এরকম ছিল। তাহলে দেখো কেমন আসে, এটাকে যদি আমি করি তাহলে এখন দেখো মানে এরকম আসবে, মানে এখানে -1 আর প্লাস আমরা তোমার সি এর মান, ঠিক আছে।
তোমাদের এই যে সমীকরণটা আছে এটার সাথে কম্পেয়ার করলে দেখতে পারবা যে এখানে 1 × x আছে, তার মানে এখানে আমার ঢালটা হচ্ছে 1, ঠিক আছে। সো ঢাল 1 কখন হয়, 1045 ডিগ্রি মান হয় হচ্ছে তোমার 1, ঠিক আছে। সো যদি আঁকি এরকম আসে দেখো, তারপর ঢাল 1 মানে 1045 ডিগ্রি আর কি, ঠিক আছে। মানে এইরকম হবে, একটা সরলরেখা হবে এরকম, ঠিক আছে। এটা যেমন এই কোণটা 45 ডিগ্রি, যেহেতু ঢাল এখানে 1 আছে 45 ডিগ্রি, তাহলে 1045, কারণ ঢাল এম ইকুয়াল 10 থিটা, তুমি তো জানো 10 থিটা, তাহলে 1045 আর কি। সো এটা, আর এখানে দেখো +-1 আসছে, তাহলে মানে এইটার ক্ষেত্রে এরকম আর কি, মানে এমন যেমন এম ইকুয়াল তুমি বলতে পারবা যে 1045 ডিগ্রি। সো এটার মান হচ্ছে আমার 1, ঠিক আছে। এখন কথা হচ্ছে এটা আমার কোনটার জন্য, এটা হচ্ছে তোমাদের মানে এটার সমীকরণ হচ্ছে y তোমার x+1 এরকম, x+1। সো এখানে দেখো mx + c সাথে কম্পেয়ার করলে এখানে সিটা কত হয় দেখো 1 হয়, মানে +1টা এটাই হচ্ছে +1টা হচ্ছে আমার এখানে c, ঠিক আছে। মানে 1টা হচ্ছে আমার c, ঠিক আছে। যদি c হয় তাহলে দেখো এখানে মানে এই অংশটা হচ্ছে c আমার, এটা হচ্ছে আমার 1, এই +1টা হচ্ছে এই অংশটা, ঠিক আছে। এই জন্য এরকম হয়েছে। আর আরেকটা হচ্ছে আমার দেখো, আরেকটা সমীকরণ হচ্ছে আমার y = x-1, এরকম আরেকটা আসে y = x-1। সো এইখানে দেখো মানে এই -1টা হবে হচ্ছে আমার c আর কি। সো এটার ক্ষেত্রে সেম দেখো, এটাও 1045 হবে কারণ ঢাল এখানে 1, এই দেখো কিন্তু নিচে হবে আর কি। মানে দেখো এটাও 45 ডিগ্রি, আমার কোনো আপত্তি নাই। এটার ঢালও এটার সমীকরণ হচ্ছে এটা, আর এটার সমীকরণ হচ্ছে এই যে এটা, মানে y = x-1। তার এই যে -1টা যে আছে এটা হচ্ছে তোমার এই অংশটা, এই যে এটা হচ্ছে তোমার -1, মানে এই যে সির মান এখানে -1, এই জন্য এটা হয়েছে আর কি, ঠিক আছে। এখানেও আমার m = 1045 = 1, কোনো আপত্তি নেই আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে আমার মানে দুইটা বিষয়, একটা হচ্ছে তোমার এইটা হবে, একটা হচ্ছে এটা হবে, মানে সঞ্চয় পদ একটা হবে এইটা, সঞ্চয় পদ একটা হবে এইটা আর কি। কারণ এখানে আমরা দুইটা সঞ্চয় পদ পাবো, একটা হচ্ছে তোমার +1-এর জন্য, একটা -1-এর জন্য, মানে একটা এপি বিপির জন্য একটা 1 হবে, আর একটা হচ্ছে তোমার বি এপির জন্য 1 হবে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার, আশা করি এটা বুঝতে পারছো। তো এই জন্য তোমাদের দুইটা অ্যান্সার আসছে। সো এই জন্য সবসময় আমি বলি যে তোমরা রিয়াল ছবিটা আইকে নেবে, তাহলে তোমার একটা ধারণা হবে। হ্যাঁ, তো এটা কেন হয়েছে বুঝতে পারছো, কারণ আমি সমীকরণে দেখতে পাইছি যে আমার এখানে +-এর মানে দুইটা সমীকরণ আসছে, তার মানে আমার হচ্ছে দুইটা সমীকরণ কেন আসছে, কারণ এখানে দেখো আমরা কিন্তু এই অধিবৃত্তের ক্ষেত্রেও দেখাইছি যে দুইটা অংশ হতে পারে। এই যে এখানে যে দেখাইছে তোমাদের এই একটা দুইটা অংশের ক্ষেত্রে দুইটা কেস হচ্ছে, একটা হচ্ছে এপিটা কখন বড় হয়, আবার বিপিটা একটু ছোট হয়, আবার একটার ক্ষেত্রে কি বিপিটা বড় হয় এপিটা ছোট হয়, এই ক্ষেত্রেও সেম আর কি। কখনো মানে এরকম হয় যে তোমার মানে এপিটা বড় হয়, কখনো আমার কি মানে বিপিটা বড় হয় আর কি, ঠিক আছে। এই জন্য আর কি দুইটা আসছে। সো এটা বুঝতে পারছো আশা করি। এটা যদি বুঝে যাও তাহলে আমি পরের ম্যাথগুলোতে যেতে পারি। একটু মাথায় রেখো, যেমন আমরা লাস্ট ক্লাসটা হচ্ছে 4টা শেষ করছিলাম। সো 4 নম্বর 5 নম্বর দেখো বলছে কি যে এ ও বি সি এর স্থানাঙ্ক যথাক্রমে 4টে স্থানাঙ্ক দেওয়া আছে, যার মধ্যে তোমার সি বিন্দুর স্থানাঙ্কটা দিয়েছে হচ্ছে তোমার চলমান বিন্দু, বিওসি মানে বিওসি এটা বিন্দু দুইটি ও এ রেখার এক পাশে অবস্থিত। আচ্ছা, এক পাশে অবস্থিত বুঝলাম। এবং x, y মানে সি বিন্দুটি এরূপ সেটের সদস্য যার প্রত্যেক বিন্দু সেটের ক্ষেত্রে ত্রিভুজ ও এ সি = 2 × ত্রিভুজ ও বি হয়। তাহলে দেখা যায় সঞ্চার পথের ছবি। মনে হয়েছে অনেক কিছু বলতেছে কিন্তু কিছুই বলে নাই। আমি যদি একটু দেখাই তোমাদের, আমি কী বলছি দেখো, এখানে বলছে যে 4টা বিন্দু দিয়েছে। হ্যাঁ, বলছে যে বি ও সি বিন্দু দুইটি ও রেখার এক পাশে অবস্থিত এবং ও রেখার, আচ্ছা বুঝলাম, ও রেখার এক পাশে অবস্থিত এবং XY বিন্দুটি এরূপ সেটের সদস্য যার প্রত্যেক বিন্দুর ক্ষেত্রে ত্রিভুজ OAC আর হচ্ছে = হবে
2 × OB, তাহলে সঞ্চয় মানে এটা তৈরি করে মানে শর্ত দিয়ে দিচ্ছে। আমি যদি একটু তোমাদের বলি এইরকম আর কি, 5 নম্বর বলতে পারো যে আমরা লেট, ঠিক আছে, যেমন 0,0 এই বিন্দু দিচ্ছে আমাদের 3,5, এই বিন্দু দিচ্ছে হচ্ছে আমার কি 6, আর বিন্দু হচ্ছে সি বিন্দু x,y। এখন কথা হচ্ছে এই যে তোমার 3টা বিন্দু দেওয়া আছে, এই 3টা বিন্দু কিন্তু তোমার স্থির বিন্দু, আর এটা হচ্ছে আমার চলমান বিন্দু। চলমান বিন্দু হয়। এখন ও শর্ত কি বলছে দেখো, যে ও এ সি এর যে ক্ষেত্রফল হবে এটা হবে হচ্ছে ও এ বি এর ক্ষেত্রফলের মানে দ্বিগুণ, ঠিক আছে। সো আমরা দেখো এরকম হয়, তাহলে বলছে সঞ্চয় পথের সমীকরণ নির্ণয় করতে, এরকম হবে শর্ত মতে। ও এরকম বলে আছে যে ত্রিভুজ ও এ সি ইকুয়াল টু হবে হচ্ছে 2 × ত্রিভুজ ও এ বি, ঠিক আছে, এরকম আছে। চারটা বিন্দু দিচ্ছে, বলছে বি ও সি বিন্দু দুইটি ও এর রেখার এক পাশে অবস্থিত দেখেই তো ত্রিভুজ গঠন করছে, এবং এক্স ওয়াই এরূপ সেটের সদস্য যেন এত হয় আছে, ঠিক আছে। আগানটা শেষ হোক। সো আমরা চলো তোমাদের ক্ষেত্রফল নিয়ে যদি কাজ করি তাহলে এরকম হয়, যেমন এখানে আমার হচ্ছে ধরো 1/2 ইন্টু নির্ণায়কটা দিই, যেমন এখানে ও এর ক্ষেত্রে ছিল এরকম 0, 0, এখানে হবে 1, তারপরে এর ক্ষেত্রে হচ্ছে তোমার 3, 5, এখানে 1, আর হচ্ছে তোমার সির ক্ষেত্রে ছিল XY, এখানে 1, ঠিক আছে। ইকুয়াল টু বলছে 2 × তাহলে 2 × 1/2, আর হচ্ছে তোমার এখানে ও এ বি আর কি, ঠিক আছে। সো ও তো আগের মতো 0, 0, 1, তারপরে হচ্ছে 3, 5, 1, আর হচ্ছে বি হচ্ছে 2, 6, 1, 2, 6, 1, ঠিক আছে, এরকম আসে। সো এরকম আসলে দেখো এই 2 কাটা চলে যায়, তাহলে এখানে আমি যদি ইয়া করে দিই মানে হাফটা থাকে এখানে, সো হাফটা ওই পাশে নিয়ে গেলে 2 চলে আসে, আর এখানে এই বড় বিস্তার করে দিলেও কী আসে দেখো, এটা বাদ, তাহলে থাকে হচ্ছে তোমার 3y - 5x ইকুয়াল টু এখানে এটা 2টা ওই পাশে নিয়ে গেলাম, এখানে দেখো এবার এটা বাদ, তাহলে থাকে হচ্ছে 18, মানে 2 × 18 মাইনাস তোমাদের 10, এরকম আসে। তাহলে দেখো কি আসে, এটা সরলরেখার সমীকরণ আসবে, কিছুই না আর কি। তাহলে 3y - 5x ইকুয়াল টু এখানে দেখো কত আছে 8, মানে 16, বা এখানে এরকম আসে, যেমন আমি যদি এটা এর পাশে নিয়ে আসি তাহলে 5x, ওইটা নিয়ে আসছে 5x - 3y + 16 = 0। সো এটা একটা সরলরেখার সমীকরণ আসছে আর কি, ঠিক আছে। সো দেখো এটা একটা সরলরেখার সমীকরণ আসছে, বেশি কিছু আসে নাই। সো এই হচ্ছে ব্যাপার। এখন আমি যদি বলি যে আমরা এখানে একটা ভুল করছি আর কি, ভুল কি দেখো, ভুলটা হচ্ছে আমরা নিশ্চয়কের বেলায় এরকম মানে মডুলাস ছাড়া কাজ করতে পারি, কিন্তু ক্ষেত্রের বেলা তো তোমার মডুলাস দিতে হবে। আর ত্রিভুজের ক্ষেত্রে বের করার সময় অবশ্যই কি মডুলাস দিতে হয়, কারণ নিশ্চয়কটা যদি আমরা বিন্দু উল্টাপাল্টা বসালে তো নিশ্চয়ক মাইনাস চলে আসলে আমার ক্ষেত্রফল তো মাইনাস হবে না আর কি, ঠিক আছে। সো আর মডুলাস তোলার তো আমরা জানি, যেমন এরকম একটা অবস্থা দেখো, মানে একটা মডুলাস দিয়ে দিই, এই একটা মডুলাস সেমভাবে এখানেও এই মডুলাস, ঠিক আছে। সো এখানে দেখো এরকম হবে, এখানে হবে এরকম মডুলাস হবে, সো এরকম হবে। এখন দেখো মডুলাস তোলার উপায় কিন্তু হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে তোমার প্লাস মাইনাস দিতে পারো, অথবা কী করতে পারো তুমি বর্গ করে দিতে পারো আর কি, ঠিক আছে। সো দেখো আমি কী করি, দুই দিকে যদি মডুলাস থাকে যে কোনো একদিকে প্লাস মাইনাস দিলে হয়, তাহলে এটা আমি এরকম লিখতে হবে যে 3x, এটা হচ্ছে আমার 3y - 5x ইকুয়াল টু, আমি বলতে পারবো যে এখানে
+-16, ঠিক আছে। মডুলাস দুই দিকে থাকলে একদিকে প্লাস মাইনাস দিলেই হয়। আর মডুলাস তোলার উপায় দুইটা, একটা বড় করে দেওয়া আর একটা হচ্ছে কি আমার প্লাস মাইনাস দেওয়া। আমি প্লাস মাইনাস দিলাম আর কি, ঠিক আছে। সো আমি একটা মাইনাস মান নিয়ে কাজ করতে পারবো এখানে। যদি মাইনাস মান নিয়ে কাজ করি মানে দুইটা সরল রেখার সমীকরণ আসবে আর কি, ঠিক আছে। তাহলে আর কি এরকম যে 3y - 5x = আমার +16, বা এটাকে এরকম দেখা যায় যে 5x - 3y মাইনাস, এটা হচ্ছে কত ছিল, মাইনাস নিয়ে কাজ করি -16, তাহলে -16 = 0। এই একটা সরলরেখার সমীকরণ পাইছি। আর মানে এটা হচ্ছে প্রথম সরলরেখার সমীকরণ। আরেকটা হচ্ছে আমি প্লাস মান নিয়ে যদি কাজ করি তাহলে এরকম আসে যে 5x - 3y +16 = 0, ঠিক আছে। এটা আসে আর কি। সো এই দুইটা সরলরেখার, এটা হচ্ছে দুইটা সরলরেখার সমীকরণ আসবে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা, অ্যান্সার হবে দুটি, মানে প্লাস নিয়ে কাজ করলে একটা, মাইনাস। সো নিশ্চয়ক নিয়ে যদি বলতো তাহলে আমরা মডুলাস দিতাম না আর কি, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা দেখতাম একটাই আসছে আর কি। কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে হলে বেলা তো অবশ্যই কি আমার মডুলাস দিতে হবে। সো এটা আশা করি বুঝতে পারছো। আমি ছবিটা চাইলে এঁকে দিতে পারতাম, কিন্তু তোমরা নিজেরা আঁকতে পারবা, ঠিক আছে। আবার একটু যদি শোনা দেখো, বলছে 4টা বিন্দু দেওয়া, বলছে যে আমার কি হচ্ছে যে BC, মানে লাস্টের 2টা বিন্দু হচ্ছে আমার কি ও এর যে দেয়া, মানে প্রথম যে মানে BCর যে এইটা মানে তোমাদের সংযোগ রেখাংশ, আর OC যেটা আছে এটার এক পাশে অবস্থিত। বলছে যে ও এর রেখার এক পাশে অবস্থিত। তাহলে এক পাশে অবস্থিত তুমি দেখবে যে এখানে ত্রিভুজ গঠন করতেছে। মানে একটা হচ্ছে তোমার কে ত্রিভুজ, একটা হচ্ছে তোমার OAC ত্রিভুজ, একটা হচ্ছে তোমার OAB ত্রিভুজ, ঠিক আছে। সো তখন আমরা দেখবো যে ওইখানে যে আমার সি বিন্দুটা চলতেছে, ওই সি বিন্দুটা কীভাবে চলতেছে যাতে সর্বদা ক্ষেত্রফলটা কী হয়, মানে একটা দ্বিগুণ হয় আর কি, ঠিক আছে। সো ওইভাবে চললে দেখবো যে আমি সরলরেখা আসতেছে, মানে দুইটা সরলরেখা আসতেছে। সো এটাই বলছে, আর কিছু না। এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন যদি 5 নম্বর বুঝে যাও, তাহলে 6 নম্বরটা থেকে যে একটি সেটের প্রতিটি বিন্দু, মানে পি বিন্দুটা এই দুইটা স্থির বিন্দু, মানে বি ও সি বিন্দু দুটি স্থির বিন্দুর সাথে এমন একটি ত্রিভুজ গঠন করে যার ক্ষেত্রফল 5 বর্গ একক, ঠিক আছে। মানে হ্যাঁ, বুঝতে পারলাম, বিন্দু সঞ্চালকের সমীকরণ নির্ণয় করা আর কি। মানে সর্বদাই ক্ষেত্রফল 5 বর্গ একক হবে আর কি, এমনভাবে এমন একটা ত্রিভুজ উৎপন্ন করে। এটা আমরা যদি একটু দেখাই সেটা কীভাবে সম্ভব, আমি যদি একটু ছবি দিয়ে তোমাদের এটা বুঝাই, কারণ এটা একটু মানে বোঝা একটু কঠিনের জন্য আমি ছবিটা একটু বুঝি। যেমন আমার কথা হচ্ছে, ও বলছে যে বি ও সি বিন্দু কি বলছে যে একটা স্থির বিন্দুর সাথে এমনভাবে ত্রিভুজ গঠন করে যার ক্ষেত্রফল সর্বদা 5 বর্গ একক। ধরে নিলাম আমরা যে ওই এই বিন্দুটা হচ্ছে আমার চলন বিন্দু বা XY বিন্দু আর কি, ঠিক আছে। সো দেখো আমার বি আর সি ধরো এরকম, ধরো বি আর সি হচ্ছে আমার স্থির বিন্দু, বি দিছে আমার, এটা হচ্ছে B1,1, আর একটা হচ্ছে আমার সি বিন্দু। সি বিন্দু বলে দিচ্ছে হচ্ছে তোমার কত -1, সামথিং, মেবি -1, -1, আচ্ছা -1, -1। এখনও বলছে আমার এই বিন্দু যেটা আছে এটা হচ্ছে চলমান বিন্দু, ধরো এইখানে আর কি, এখানে ধরো, ঠিক আছে। এটা হচ্ছে আমার এ বিন্দু x, y, ঠিক আছে। সো আমারও বলতেছে যে এই যে যারা ত্রিভুজটা গঠন করে, মানে এই বিন্দুর সাথে চলন বিন্দুর সাথে এই ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় কি হবে, একটা মানে ধ্রুবক হবে বা 5 বর্গ একক হবে আর কি, ঠিক আছে। মানে এইটা এই ক্ষেত্রফলটা সর্বদা কত হবে, 5 বর্গ একক হবে, ঠিক আছে। 5 একক এরকম বলছে আর কি, 5 বর্গ একক, হ্যাঁ, বর্গ 5 বর্গ একক হবে আর কি, ঠিক আছে। সো এটা কিভাবে সম্ভব, মানে তাহলে এই বিন্দু কিভাবে চললে সবসময় এই বি আর সি ত্রিভুজের সাথে, বি আর সি বিন্দুর সাথে যে ত্রিভুজ গঠন করে সেটা সবসময় 5 বর্গ একক। শর্ত বলেছে এটা পি বিন্দু তো এই বিন্দু তো চলবে কিভাবে চলবে, মানে এমনভাবে চলবে যাতে সর্বদা বি ও সি এর সাথে সে যে ত্রিভুজটা উৎপন্ন করে তার ক্ষেত্রফল হবে হচ্ছে 5 বর্গ একক, ঠিক আছে। এখন দেখো এটা কিভাবে সম্ভব, এটা সম্ভব হচ্ছে যখন আমার এই বিন্দুটা মানে ভূমির সমান্তরাল যদি চলে আর কি, ঠিক আছে। মানে বিসি ভূমির সমান্তরাল যদি চলতে থাকে তাহলে তোমার এই বিন্দু চললে যেমন এরকম আর কি, আমি যদি একটু দেখাই, মানে সে যদি ভূমির সমান্তরাল থাকে, কারণ আমরা জানি এইরকমভাবে সে চলতেছে, দেখো
মানে দেখো ভূমির সমান্তরাল চলতেছে, কারণ আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। দেখো এখানে ভূমিটা ফিক্সড আছে, তার মানে ভূমি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা যে আছে, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ফিক্সড, ভূমি ফিক্সড, ভূমি ফিক্সড, ভূমি চিন্তা কিছু কারণ নেই, কারণ বেশি থাকবে সবসময়। সমস্যা হচ্ছে তোমার উচ্চতা নিয়ে, এটা তো ধ্রুবকই। উচ্চতা হচ্ছে তোমার দেখো, উচ্চতা যখন আমার বিসের সমান্তরাল যাবে তখন কিন্তু উচ্চতা বাড়বে না, সবসময় উচ্চতাটা এটাই হবে, এটি হবে, এটি হবে, তুমি যেখানে না এখন। দেখো আমার পি বিন্দু যদি একটু সামনে চলে যায়, মানে চলতে চলতে ধরো এখানে চলে আসছে, এটাও আমার পি বিন্দু, তাহলে দেখো আমার ত্রিভুজটা হয় এরকম। এই যে এরকম, ঠিক আছে। বা আরও সামনে যদি চলে যায়, দেখো ভূমিটা এটাই আছে, উচ্চতা ওইটাই আছে, উচ্চতা ওইটাই থাকবে। আরও সামনে যদি চলে যায় আমার কোনো আপত্তি নাই, এরকম। মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমার কত হবে, 5 হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, 5 বর্গ একক হবে, এরকম একটা অবস্থা, ঠিক আছে। মানে এ বি আর এসি যদি আমি যোগ করে দিই, এ বি আর এসি, তাহলে তোমার যে ত্রিভুজ হবে, এবিসি ত্রিভুজ, যে নতুন ত্রিভুজ হবে তার ক্ষেত্রফল 5ই হবে আর কি, ঠিক আছে। কারণ আমরা দেখতে পাইছি যে মানে তোমার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা আর কি। সো এখানে যদি আমার মানে এই রেখাটা যদি এ বিসির সমান্তরাল হওয়াতে কি হচ্ছে, তোমার উচ্চতা তো সেম আছে আর ভূমি তো আগে সেম আছে, ঠিক আছে। সো উচ্চতা যদি সেম আর ভূমি যদি বিসি সেম থাকে তাহলে ক্ষেত্রফলও সেম হবে, ঠিক আছে। সো এখন দেখো মানে শুধু তুমি একে শুধু ভূমির সমান্তরাল চালাইবে তাহলেই হবে আর কিছু, শর্তটা মনে রাখো। মানে ভূমির সমান্তরাল যদি চলে তাহলে কি আমার ক্ষেত্রফলটা ধ্রুবক হয়, ঠিক আছে। সো এখন নিচেও হতে পারে, আমার কোনো আপত্তি নাই, যেমন এটা তো নিচেও থাকতে পারে, তাই না, মানে এইরকম একটা অবস্থা। এখানে তো থাকতে পারে, এখানেও চলতে পারে, সে কোনো সমস্যা নেই এইভাবে, এইভাবে চলতে পারে। সো এখানেও কিন্তু আমার এটাও পি এক্স ওয়াই বিন্দু বা এ এক্স ওয়াই বিন্দু, এক্স কমা, আচ্ছা এটা পি দিলাম তো, এটা ওই। সো এটাও আমার কি মানে 5 বর্গ এককে হবে, ঠিক আছে। এটা কেবল 5 বর্গ এককে হবে। সো এইভাবে চলতেছে, দেখো তাহলে সরলরেখা পাওয়া যাবে। সো আমি বলতে পারি দেখো, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। সো আমি বলতে পারি শর্ত মতে ও বলে দিচ্ছে যে আমার এবিসির ক্ষেত্রফল হচ্ছে, এর ক্ষেত্রফল 5 বর্গ একক, 5 বর্গ একক। তাহলে আমি এটা লিখতে পারি হাফ, ক্ষেত্রফলটা কি একটু নিশ্চয় দেখো, আমার মডুলাস দেওয়া লাগবে, কারণ ক্ষেত্রফলটা কি হয় আমার ইয়া হয় আর কি, এবিসি ক্ষেত্রফল মাইনাস মোট নিশ্চয় প্লাস মাইনাস হতে হবে, কিন্তু ক্ষেত্রফল অলওয়েজ কি প্লাস হবে, তাহলে 5। এখন দেখো আমি যদি 2 টা পাশে নিয়ে যাই তাহলে এরকম হয় 10, এরকম আসে। হ্যাঁ, যদি হয় এরকম তাহলে দেখো আমি এবার একটা কাজ করি, যেমন এইরকম একটা অবস্থা। যেমন দেখো এখানে আমি তোমার নির্ণয় একটা বসাই দিই, তারপর এর স্থান ছিল এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই 1, আর বি ছিল তোমার 1 1, আর এটা 1 হবে, আচ্ছা -1 -1 1, ঠিক আছে। ইকুয়াল টু তোমার ছিল 10। সো এখানে কিন্তু বাইরে একটা মডুলাস আছে, একটা মডুলাস আছে আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমার কি আসে, আমি যদি আমি মডুলাসটা উঠাই দিই, হ্যাঁ আমরা মডুলাসটা উঠাই দিতে চাইতেছি। মডুলাস যদি উঠাই দাও তাহলে তুমি কী করো, জাস্ট প্লাস মাইনাস দিয়ে দেবে তাহলে হবে, মানে এক পাশে প্লাস মাইনাস দিলে হয়ে যায়, মানে ডান পাশে প্লাস মাইনাস দিতেছি আমি, যদি মডুলাসটা উঠাই দিতেছি তাহলে এরকম আসে। যেমন তোমার এবিসিটা আসবে এরকম প্লাস মাইনাস 10, আগে উঠে দিতে ভালো হতো, তাহলে শুধু একটা লাইন বেশি লিখলাম, যেমন এক্স ওয়াই 1 1 1 1, আর -1 -1 1 এরকম আসে, ইকুয়াল টু প্লাস মাইনাস 10, ঠিক আছে। সো এখন দেখো আমি কি করি, যে এই যে R3 আছে, মানে এটার সাথে এটা যোগ করে দেয়, তাহলে দেখো দুটো জিরো চলে আসবে, এটার সাথে এটা যোগ করে, মানে R3 প্রাইম ইকুয়াল টু R3 প্লাস R2, এরকম করলে হয়ে যায়। দেখো তাহলে একটা সারি বরাবর দুটো জিরো চলে আসে, তাহলে এখান থেকে আমার এক্স ওয়াই 1, এখান থেকে হচ্ছে 1 1 1, এখানে হচ্ছে 0 0 কত 2, ঠিক আছে, ইকুয়াল টু আমার প্লাস মাইনাস 10।
এবার বিস্তার করে দাও, দেখো এটা থাকলে এরকম আসে 2 ইন্টু তারপর কত, দেখো এটা বাদ, তাহলে তারপর হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমার আছে প্লাস মাইনাস 10, তারপর 2 দ্বারা ভাগ করে দিলে আসবে এরকম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 5। সো এই দেখো একটা আসবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস 5, এটা একটা আমার সরলরেখার সমীকরণ, একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -5, এটা একটা, কারণ এখানে আমার দেখছো এখানে একটা আসে এখানে একটা আসে, ঠিক আছে। সো দুইটা সরলরেখা আসছে, আশা করি এটা বুঝতে পারছো। সো 6 নাম্বার অত কঠিন আসছিল না, তবে এই জিনিসটা জানা দরকার ছিল, শর্তগুলো মাথায় রেখো যে কখন আমরা একটা চলমান বিন্দুর সাথে দুইটা স্থির বিন্দুর মানে গঠিত ত্রিভুজের ক্ষেত্রে সবসময় ধ্রুবক হবে যখন সে ভূমির সমান্তরাল চলবে, কারণ তখন আমার ভূমিটা ফিক্স থাকতেছে, পাশাপাশি লম্বটাও কি আমার বা উচ্চতাটাও কি আমার ফিক্স থাকতেছে। সো 6 গেল তোমাদের। সো এখন দেখো যদি আর দু একটা করি এখান থেকে। এরপর দেখো 7 নাম্বার বলছে যে এ বি সি তিনটে স্থির বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আর পি একটা চলমান বিন্দুতে আছে, বলছে যে পি স্কোয়ার প্লাস পি বি স্কোয়ার 2 PC স্কোয়ার। যদি এই শর্ত হয় তাহলে পি বিন্দুর সঞ্চয়পথের সমীকরণ নির্ণয় করো আর কি। সো এটাও একটা সরলরেখার সমীকরণ হবে, তোমরা এটা করতে পারবা, কোনো অসুবিধা নাই। সো এটা হচ্ছে গেল। এবার 8 নম্বর দেখো একটা ত্রিভুজের 3টে শীর্ষত্র দেওয়া আছে, একটা দেশে চলমান বিন্দু, বলছে যে এই চলমান বিন্দুটির একটি সেটির সদস্য যে মানে এটা চলতে পারে যে সেটি যে কোনো বিন্দু হতে বিসি-এর উপর অঙ্কিত মধ্যমা দৈর্ঘ্য একটি স্থির সংখ্যা 5 একক। দেখাও যে বিন্দু সঞ্চার পথের সমীকরণ, এত মানে একটা বৃত্ত দেখাইছে। কি বলছে যে একটি সেটের সদস্য, যে সেটটি যে কোনো বিন্দু মানে এর যে কোনো বিন্দু হতে বিসি এর উপর অঙ্কিত মধ্যমা, আচ্ছা বিসি এর উপর আমি অঙ্কিত মধ্যমা আঁকবো, মধ্যমার দৈর্ঘ্য একটি স্থির সংখ্যা। আচ্ছা বুঝতে পারছো তোমরা, মানে এখানে বলছে যে আমার এই বিন্দু হতে আর কি কী করবো, যে বিসির উপর যদি আমি যে কোনো মধ্যমা আঁকি না কেন ওই মধ্যমাটার দৈর্ঘ্য সবসময় 5 একক হবে, ঠিক আছে। এটা আমি একটু করে দিই। মানে 8 নম্বরটা, তাহলে দেখাও যে এই বিন্দু সঞ্চয়পথের সমীকরণ হয় এটা। দেখো কীরকম হয় ব্যাপারটা। আট নম্বর দেখো এখানে মানে বিষয়টা কীরকম, যেমন আমি যদি একটা ও বলে দিছে যে এখানে দেখাও যে এটা বিসি যে আছে দেখাইতেছি তোমরা, আর আমি আশা করি তোমরা এটা বুঝে ফেলাইছো যে বৃত্তটা কেমন হবে, কারণ এটা কাছাকাছি হবে আর কি, ঠিক আছে। এটা কাছাকাছি কেমন যেমন দেখো। আচ্ছা আমি বৃত্তটা পরে আগে একটু কাজ করি, যেমন বিসি দুইটা স্থির বিন্দু আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি, এই দুইটা স্থির বিন্দু, -6, -3, আর সি দিছে হচ্ছে 6,3, ঠিক আছে। এরকম দিছে 6,3। তাহলে এই বিন্দু বলছে যে এই হচ্ছে চলমান বিন্দু, এই তোমাদের চলমান বিন্দু এর সদস্য মানে এর প্রতিটা বিন্দু হতে কি বিসির উপর অঙ্কিত লম্ব মধ্যমার দৈর্ঘ্য। আচ্ছা সো বিসির মধ্যবিন্দু কিন্তু এইটা, সো এই মধ্যবিন্দু যদি হয় এটা হচ্ছে বিসির মধ্যবিন্দু, যেটা হচ্ছে আমার। আচ্ছা এখন দেখো একটা জিনিস, আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে যদি আঁকতাম, দেখো এটা হচ্ছে -6, এটা হচ্ছে +6, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমার মূলবিন্দু, বুঝতে পারছো তোমরা। দেখো মূলবিন্দু থেকে আমার কত মানে ডান দিকে +6 হয়েছে, বাম দিকে -6 হয়েছে আর কি, ঠিক আছে। সো বিসির মধ্যবিন্দু হবে আমার কত মানে 0,0, এটা কিন্তু আমার মূলবিন্দু। মেন ছবিটা আগলে বুঝতে পারতাম, যদি মূলবিন্দু হয় এটা হচ্ছে মধ্যবিন্দু, ঠিক আছে। সো এবার এ থেকে আমার মানে এর যে কোনো বিন্দু থেকে এর উপর মধ্যমা আঁকবো, যেটার দৈর্ঘ্য কত হবে 5 একক হবে, মানে এরকম। ধরো আমার এ আছে এইখানে, ঠিক আছে।
এই আছে ধরো এইখানে, এই আছে আমার এক্স কমা ওয়াই, এই বিন্দু আছে। সো এই বিন্দু হতে আমি এইটা হচ্ছে আমার মধ্যমা, ঠিক আছে। সো মেন কথা হচ্ছে ত্রিভুজ না আঁকলে তার মধ্যমা হবে না। সো ত্রিভুজটা আঁকা দিই। সো এই যে হচ্ছে বিসি মধ্যবিন্দু, তাহলে এ থেকে আঁকলে এটা হচ্ছে আমার মধ্যমা, ঠিক আছে। এটা হচ্ছে আমার মধ্যমা। এখন আমার বলছে যে এই বিন্দু এমনভাবে চলতেছে যে এই বিন্দুর প্রতিটা বিন্দু হতে আমার এই বিসি এর যে মধ্যবিন্দু বা মধ্যমাটা হয় এটার দৈর্ঘ্য হবে 5 একক, ঠিক আছে। তাহলে কীভাবে চলতে পারে দেখো, আমার এই বিন্দুটা এইভাবে চলতে পারে। তো এরকম যেমন আমি মধ্যমার এটা সবসময় যদি 5 একক হয় তাহলে বিষয়টা এমন দাঁড়ায় এইরকম আর কি। এরকমভাবে চলতেছে যাতে সবসময় আমার মধ্যমাটা 5 এককই হয়। দেখো বৃত্ত হইতে আছে, তাহলে সঞ্চার পথটা বৃত্ত হইতে আছে। সো যদি হয় তাহলে দেখো আমার এই বিন্দুটা যখন এখানে চলে আসবে তখনও দেখো আমার বিসি এর উপর যে মানে এই যে ত্রিভুজ হইতেছে মানে এরকম, এই যে ত্রিভুজ আছে এইটা আমার এ বিন্দুই, মানে এ এক্স কমা ওয়াই, তাহলে মধ্যমা কোনটা এটা, এটা মধ্যমা। এটাও 5 একক, এটাও 5 একক, এটাও মধ্যমা। বা যদি এই পাশে চলে যায় তাও আমার আপত্তি নাই, এ পাশে যদি চলে আসে এটাও আমার এই বিন্দু। তাহলে দেখো আমি যদি ত্রিভুজটা আঁকি, তাহলে মধ্যমা কোনটা এটা, এটাও আমার কত, এই মধ্যমা আমার কত 5 একক। তার মানে আমাকে এটাই বলছে যে বিসি যে আছে এই বিসি হতে আমার এই চলন বিন্দুর যে কোনো বিন্দু হতে আমি যদি যখন বিসির উপর যে মধ্যমা আঁকবো সেটা হবে সবসময় 5 একক। দেখো সরল, তাহলে আমার পি বিন্দুর চলাপথটা কী হবে, একটা বৃত্তের সমীকরণ হবে, ঠিক আছে। সো আমি দেখতেছি এটা বৃত্তি হয়েছে। সো বলছে যে যদি এরকম হয় এটা 5 একক স্থির সংখ্যা, তাহলে দেখাও যে এই বিন্দুর সঞ্চারপথটা হবে তো বৃত্তের সমীকরণ। মানে এই বিন্দু আমার চলতেছে যেন সর্বদা মধ্যমার দৈর্ঘ্য 5 একক হয়, ঠিক আছে। এটাই আমার শর্ত। আমরা এই জন্য আর কি ও বিন্দুকে কেন্দ্র করে ওই সমান ব্যাসার্ধ নিয়ে বা মধ্যমার সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকাই দিয়েছে আর কি, ঠিক আছে। সো এখন দেখো এই যেখানে থাকুক না কেন আমার এও যে মধ্যমা আছে এটা সবসময় কি আমার মানে 5 একক হইতেছে আর কি, ঠিক আছে। কারণ এটা কিন্তু আমার বৃত্তের ব্যাসার্ধই বলতে পারো তুমি। এটা হচ্ছে আমার কি ব্যাসার্ধ, এটা কিন্তু ব্যাসার্ধই সব জায়গায়, ঠিক আছে। সো এটা আমার 5 এককই হবে। দেখো তাহলে এই বিন্দুর সঞ্চারপথের সমীকরণ কি আসে দেখো আমার শর্ত মতে আমি বলতে পারি যে ও এ ইকুয়াল টু 5 ও বলে দিছে। সো ও এ যদি হয় তাহলে দেখো আমার কি আসে, মানে এক্স স্কোয়ার আমি একটু করে দিই, স্কোয়ার করে দিই তাহলে 25, ওই পাশে স্কোয়ার করে দিছি। তাহলে এখানে দেখো কী আসে, রুটটা তো থাকবে না, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25, এটাই আসে, বৃত্তের সমীকরণে আসছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ব্যাপার, আশা করি বুঝতে পারছো। মানে ও বলছে যে আমার এই বিন্দু এমনভাবে চলতেছে যাতে আমার কি হয়, যাতে আমার মানে বিসি যে মধ্যবিন্দু আছে এটার সাথে যে মধ্যমার দৈর্ঘ্যটা সবসময় 5 একক হয়। এখন আমরা তো যে বৃত্তটা আঁকছি এটার তোমাদের যে ব্যাসার্ধটা এটা তো মানে ওই আর কি, ঠিক আছে। সো আমার ওইটা যেখানে থাকুক ব্যাসার্ধ তো সব জায়গায় সমান, তো ব্যাসার্ধ যদি 5 হয় তাহলে তো এটা মানে ছোটো বড়ো হওয়ার কিছু নাই আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। সেই জন্য আমাদের এখানে একটা বৃত্ত হয়েছে। তাহলে আমার এই বিন্দু যে সঞ্চার পথ আছে এটা হচ্ছে আমার একটা বৃত্ত, ঠিক আছে। বা এই বিন্দুর সঞ্চার পথের সমীকরণ হবে একটা বৃত্ত যার যে বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার মূল বিন্দু, এটাই কিন্তু আমার বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। যে বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার কি
মূলবিন্দু, ঠিক আছে, এটা কেন্দ্র। সো এই কেন্দ্রকে ই করে এই সমগ্রশকে নিয়ে এখানে আসতে পারবে, এখানে আসতে পারবে, কোনো সমস্যা নেই। হাজার হাজার ত্রিভুজ হলেও মধ্যমাটা কত 5 একক হইতেছে। সো এটা আশা করি বুঝতে পারছো। তাহলে 8 নম্বরও তোমাদের গেল। সো বাকি দুইটা একটু পরে করাইতেছি।